কতবার পড়েছি বইয়ের পাতায়, আজ ফাইনালি সত্যি হতে চলেছে। আমরা ফাইনালি যেতে চলেছি গ্রেট ওয়াল অফ চায়নাতে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। হ্যাঁ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথম যার নাম আসে সেটি হলো দি গ্রেট ওয়াল অফ চায়না। চীনের উত্তর প্রান্ত জুড়ে বিস্তৃত এই বিশাল প্রাচীর শুধু একটি দেয়াল নয়, এটি প্রায় ২৫০০ বছরের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মরক্ষার প্রতীক। এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২১,০০০ কিলোমিটার। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিস্ময়কর মানব নির্মিত স্থাপনা, যেখানে জড়িয়ে আছে যুদ্ধ, রাজনীতি, আত্মত্যাগ ও সভ্যতার গল্প। গুড মর্নিং এভরিবাডি, গুড মর্নিং ফ্রম বেজিং। বেজিংয়ের সময় এখন ঠিক সকাল ৮টা বেজে ৩৯ মিনিট। বেজিংয়ের এখন তাপমাত্রা -8 ডিগ্রি টেম্পারেচার। কালকে যখন নেমেছিলাম তখন বেজিং শহরের তাপমাত্রা ছিল 3 ডিগ্রি এবং মাঝরাতে আমরা চেক করেছিলাম বেজিং শহরের তাপমাত্রা গিয়ে পৌঁছেছিল -9 এবং এখন সকাল 8টা 39 বাজে, তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস। আর এই হাড় হিম করা ঠান্ডাকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম দি গ্রেট ওয়াল ট্যুরের উদ্দেশ্যে। রাজধানী বেজিংয়ে আমাদের দেশের রাজধানীর তুলনায় AQI বেশ কম। চারিধারে যেদিকে চোখ যায় পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাটহীন রাস্তাঘাট, ও যেদিকেই তাকায় সবই যেন মনে হয় নতুন নতুন। তবে বেজিংকে ভিন্টেজ হিসেবে রাখা রয়েছে। সাংহাই কিংবা গুয়াংজোর মতন শহরগুলো যেরকম পরিমাণে উন্নত বাড়িঘর, উন্নত জীবনযাপন, তার তুলনায় বেজিং অনেকটাই পুরনো ধাঁচের। হ্যালো, ইন্ডিয়া। এখানকার মানুষজন বেশ মিশুকে। চীনে এসে চীনের মানুষের সম্পর্কে আমার ধারণা একদম পাল্টে গেছে। আসলে দেশের রাজার রাজনীতি ও কূটনীতি সেই দেশের প্রজা সম্পর্কে নস্যাৎ ধারণা তৈরি করে, কিন্তু বাস্তবতা তার তুলনায় সদাই ভিন্ন প্রকৃতির হয়। এরই মধ্যে আমরা প্রায় এসে পৌঁছে গেছি বেজিং সাউথ রেলওয়ে স্টেশনের কাছাকাছি। আমরা অনলাইন একটি অ্যাপ্লিকেশন থেকে চীনা একটি ট্রাভেল এজেন্সির সাথে আমাদের গ্রেট ওয়াল ট্যুর বুক করেছি, যাতে আমাদের পিক আপ, ড্রপ, গ্রেট ওয়ালের টিকিটস এই সমস্ত ইনক্লুড রয়েছে। লেখা আছে বেজিং নান রেলওয়ে স্টেশন। নান কথার অর্থ হচ্ছে এখানে সাউথকে চাইনিজ ভাষায় নান বলা হয়। বেজিংয়ের এই রেলওয়ে স্টেশন থেকেই আমাদের মেট্রো নিয়ে পৌঁছাতে হবে আমাদের আজকের গ্রেট ওয়াল ট্যুরের বাস পিক আপ পয়েন্টে। চীনের প্রতিটি স্টেশনেই এয়ারপোর্টের মতন সিকিউরিটি চেক হয়। এখানে এরা এতটা সিকিউরিটি মেনটেন করে যে আপনার হাতে যদি কোনো জলের বোতল দেখতে পায় তাহলে আপনাকে সেই জলের বোতল থেকে তারা জল পান করতে বলবে, যাতে তারা বুঝতে পারে যে বোতলে ক্ষতিকারক কোনো লিকুইড নেই। দিনের শুরুতে আজকে সকালে বেশ দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আমরা 14 নম্বর লাইনে গিয়ে ভেবেছিলাম ওখান থেকে 13 নম্বর পেয়ে যাব, তবে না, আমাদের 13 নম্বর লাইন যাওয়ার জন্য দেখুন ট্রান্সফার টু লাইন 2 অ্যান্ড 13 লেখা আছে। সিজিমেন যেই জায়গাটা আছে এইখান থেকে আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে, লাইন চেঞ্জ করতে হবে, 13 নম্বর লাইনে ঢুকতে হবে। আমরা এসেছি এখন 4 নম্বরে। 4 নম্বর থেকে আমরা এখন এই মেট্রো ধরবো সিজিমেনের উদ্দেশ্যে। এখানে লোকে টাটা দিচ্ছে। এই আমাদের মেট্রো স্টেশন সিজিমেন চলে এসছে। এইখান থেকে আমাদের লাইন 13 ওপরের দিকে। আচ্ছা, দৌড়াতে হবে। 40-এ টাইম আমাদের পৌঁছানো, 9টা বেজে 35 মিনিট হয়েছে। চলো রান। 5 মিনিটের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। আমরা যদিও মেসেজ করেছি যে আমরা মিনিট 10-15 মধ্যে পৌঁছাবো। 13 নম্বরে এসে পৌঁছালাম আর একটা মেট্রো চোখের সামনে দিয়ে ছেড়ে চলে গেল। এখন রয়েছি 13 নম্বর মেট্রো লাইনে, 13 নম্বর মেট্রোতে করে যাচ্ছি। আসলে আমাদের আজকে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের ওই 4 নম্বর মেট্রো লাইন থেকে নেমে 2 নম্বর মেট্রো লাইন ধরলে ভালো হতো। এবার আমাদের ট্যুর বুক করা ছিল 9টা 40-এ, গ্রুপের প্রায় 40 থেকে 45 জন ছিল। আমাদের জন্য 20 মিনিট ওয়েট করেছে, 10টার সময় ওরা বেরিয়ে চলে গেছে।
আসলে বিষয়টা হচ্ছে যে আমরা ভুল করে লাইন 13 নিয়ে নিয়েছি। আসলে একজন সিকিউরিটি আমাদের বললো যে লাইন 13 নাও, তাহলে ভালো হবে। তা আমি তাদের কথা শুনে আমরা লাইন 13 নিয়ে পুরোপুরিভাবে ফেসে গেছি। লাইন 2 ধরলে দেখছিলাম বেশ ভালো হতো। 4টে স্টেশন টোটালি পৌঁছে যায়, সেখানে আমরা গোটা বেজিং শহরটাকে এরকমভাবে মেট্রোয় করে ঘুরছি। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। তো ডংজিয়ানমেন আর মাত্র 2টো স্টেশন রয়েছে, মানে 3-4টে স্টেশনের বদলে আমরা 15খানা স্টেশন ঘুরে যাচ্ছি ডংজিয়ানমেন। তো যাই হোক, 10:30টার কাছাকাছি বাজে, এখন ঘড়িতে 10:38 বাজছে। তো আমাদের এই ডংজিয়ানমেনে নেমে আমাদেরকে ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি বলতে ডিডি করে যাব। যে ট্যুর অপারেটর ছিল তাকে ফোন করা হয়েছে, কথা বলা হয়েছে। ও বললো যে তোমরা এক কাজ করো, তোমরা ডিডি ধরে চলে আসো, আমি টিকিট অ্যারেঞ্জ করছি, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে গিয়ে এখন পরিস্থিতি, মানে আমরা ঘুরছি, মানে একটা বেজিংয়ের চক্কর মেরে তারপরে আমরা গ্রেট ওয়াল যাচ্ছি। অবশেষে আমরা ডংজি মেনে এসে পৌঁছালাম। এই ডংজি মেনই হলো আসলে আমাদের মিট আপ পয়েন্ট, যেখান থেকে বাস আমাদের পিক আপ করতো। কিন্তু একটু ভুলের জন্য 30 মিনিটের 10 কিলোমিটার রাস্তা আমাদের ঘুরে ঘুরে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। এরপর মেট্রো স্টেশনের বাইরে এসে আমরা ক্যাব বুক করলাম। এর জন্য আমাদের প্রায় 180 ইউয়ান এক্সট্রা পে করতে হলো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2160 টাকা। চলুন, আমাদের এখান থেকে মানে এই ডংজিমেন যে স্টেশন আছে, এই ডংজিমেন স্টেশন থেকে প্রায় 68 কিলোমিটার আমাদের যেতে হবে গ্রেট ওয়ালের যে মুতিয়ানু পয়েন্ট, যেই জায়গাটা আমরা আজকে বুকিং করেছি সেইখানে। 68 কিলোমিটারের এখন একটা লং জার্নি নিতে হবে, এটা আমাদের বাসে ইনক্লুড ছিল। তো আমাদের 180 ইউয়ান বেকার এখন এক্সট্রা পে করতে হবে। কিছু করার নেই, প্ল্যানিং যখন হয়ে গেছে, সমস্যা যখন সৃষ্টি হয়েছে, সমস্যার সমাধান আমরা বার করে ফেলেছি। একটা জিনিস ভালো যে আমাদের যে ট্যুর অপারেটর ছিল তিনি আমাদের মানে প্রচুর হেল্প করলেন, আমাদের লোকেশান দিয়ে দিলেন যে এই লোকেশানে নামবেন আপনারা, অ্যান্ড তারপরে বলে দিল যে ওখান থেকে আমি টিকিটের ব্যবস্থা করছি। আমরা যাওয়ার সময় এখন আমাদের 4 টাকা করে যেতে হচ্ছে, আসার সময় আমরা বাসে করে, মানে ওনাদের যে ট্যুর গাইডের যে বাস, তাতে করে আমরা ফিরে আসতে পারবো। তো চলুন গ্রেট ওয়াল অবধি পৌঁছানো যাক, দেখা যাক কতক্ষণ কী সময় লাগছে। অবশেষে আমাদের ক্যাব গাইডের দেওয়া লোকেশন অনুযায়ী পার্কিংয়ে আমাদের ড্রপ করে দিল। এইখানে আমাদের জন্য আমাদের গাইড অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ওয়াও, দেখুন গ্রেট ওয়ালে এসে বরফের দেখা পেয়েছি আমরা। -9 ডিগ্রি বরফ, দেখুন কত বরফ। ওয়াও, দেখেছেন গ্রেট ওয়ালে বরফ পড়েছে, অসাধারণ জিনিস, অসাধারণ। আমাদের গাইডের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, দেখুন উনি আমাদের জন্য প্রচুর খেটেছে আজকে। হ্যালো, we are good. Don't So worry. did you see the big roof? Yeah, by Two people- mistake. Two people also from your country. I said that. Wait. He said no. It's only 10 minutes. I can wait so long. Wow. আমাদের গাইড কিন্তু বেশ জলি একজন মহিলা। উনি আমাদের প্রথমে ম্যাপের মাধ্যমে টোটাল আমাদের গ্রেট ওয়াল ট্যুরটা বুঝিয়ে দিচ্ছেন। উনি যতক্ষণ আমাদের ম্যাপ বোঝাচ্ছেন ততক্ষণ আমি আপনাদের আজকে আমাদের গ্রেট ওয়াল ট্যুরটি ঠিকঠাক বুঝিয়ে দিই। আপনাদের শুরুতেই বলেছি যে এই গ্রেট ওয়াল প্রায় 21,000 কিলোমিটার লম্বা, আর এই 21,000 কিলোমিটারের গ্রেট ওয়াল তো একেবারে দেখা সম্ভব নয়, তাই ট্যুরিস্টদের জন্য কিছু কিছু সেকশন ভাগ করে দিয়ে খুলে রাখা হয়েছে। বেজিং শহরের থেকে বেশ কাছাকাছি বেশ কিছু পয়েন্ট রয়েছে, আর বেজিং শহরের কাছাকাছি থাকা গ্রেট ওয়ালের পয়েন্টগুলিতে ট্যুরিস্টের সংখ্যা প্রচুর বেশি থাকে। তাই আমরা একটু লং রুট চুজ করেছি, যাতে ট্যুরিস্টদের ভিড়কে এড়িয়ে বেশ ভালোভাবে আমরা গ্রেট ওয়ালকে ঘুরতে পারি। গ্রেট ওয়ালে আমরা যে সেকশনটি বেছে নিয়েছি সেটি হলো মুতিয়ানু গ্রেট ওয়াল, যেখানে গেট নাম্বার 1কে বলা হয় ড্রাগনস হেড এবং 23 নম্বর গেটকে বলা হয় ড্রাগনস ট্রেল। আমাদের প্রথমে ট্যুরিস্ট সেন্টারে পৌঁছাতে হবে। সেখান থেকে আমরা প্রথমে কেবিল কারে চড়ে ড্রাগনস হেডের 6 নম্বর গেটে পৌঁছাবো। তারপর সেখান থেকে 1 নম্বর গেট পর্যন্ত ঘুরবো। তারপর আবার 6 নম্বর গেট থেকে
টোবাগান রাইডে চড়ে আমরা নিচে ট্যুরিস্ট সেন্টারে এসে পৌঁছাবো এবং ড্রাগনস ট্রেলে পৌঁছানোর জন্য রোপওয়ে ধরবো। রোপওয়ে করে প্রথমে 14 নম্বর গেটে এসে পৌঁছাবো এবং তারপর ড্রাগনস ট্রেলের 23 নম্বর গেট পর্যন্ত আমরা যেতে পারবো। তারপর ফের 23 নম্বর গেট থেকে 14 নম্বর গেটে ফিরে এসে রোপওয়ে করে আমরা আবার নিচে নেমে আসব এবং আমাদের গ্রেট ওয়াল ট্যুর শেষ করব। তো ফাইনালি আমাদের এখানে পে করতে হবে 280 পার পারসন। আমরা যেহেতু দুদিকটাই যাব, আমাদের 560 ইউয়ান দিতে হবে। এই ফার্স্ট টাইম আমরা টাকাগুলো ইউজ করছি আমাদের এখানে এসে। 1 2 3 4 5 500 600। Wi-Fi transport. Yeah. So this way. আমাদের এখানে ইউয়ান পে করার কারণ হলো দুদিকে রোপওয়ে টিকিট। আমাদের গ্রেট ওয়াল ট্যুরের প্যাকেজে অনলি ট্রান্সপোর্টেশন, গ্রেট ওয়াল টিকিটস এবং গাইড ইনক্লুড ছিল। বাকি রোপওয়ের টিকিট আমাদের নিজেদেরকেই আলাদা করে কেটে নিতে হবে। এই হচ্ছে আমাদের টিকিট। এই টিকিট নিয়ে নিয়েছি। গ্রেট ওয়ালে এসে যখন আমি প্রথমেই বললাম যে আমরা দুদিকই করব, দুটো সাইডই, ড্রাগন হেড, ড্রাগন ট্রেল দুটোই। এরপর আমরা আমাদের পাসপোর্ট স্ক্যান করিয়ে ট্যুরিস্ট সেন্টারে পৌঁছানোর জন্য শাটল বাসে চড়ে বসলাম। এরপর সেই বাস আমাদের পৌঁছে দিল ট্যুরিস্ট সেন্টারের কাছাকাছি একটি রেস্টুরেন্টে। তবে এই রেস্টুরেন্টটি বেশ কস্টলি। রেস্টুরেন্টে আমরা এসেছি এন্ট্রান্স গেটের একদম পাশেই। দুটো ফ্রাইড রাইস নিয়েছি, দুটো কফি নিয়েছি। 168 ইউয়ান পে করতে হলো, মানে প্রায় 1700-1800 টাকার কাছাকাছি আমাদের পে করতে হচ্ছে এইটুকুনি খাবারের জন্য। এরপর রেস্টুরেন্টে স্যান্ডউইচ খাওয়া শেষ করে ফ্রাইড রাইসটা হাতে নিয়ে এগিয়ে চললাম ট্যুরিস্ট সেন্টারের দিকে। This way passport is your ticket. Passport by. Yes. আমাদের পাসপোর্টে আমাদের টিকিট। এইখান থেকে প্রথমে আমরা উপরে যাব, চলুন। তবে মতিয়ানু পয়েন্টে মোটামুটি ভিড় আছে। আমরা যাব রোপে করে, কেবল কার দেখাচ্ছি। তবে এই যে দেখছেন গোলপাড়া লালপাড়া একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে টবাগান রাইড। টবাগানে করে ফিরবো আমরা আসার সময়। টবাগানে ফার্স্ট টাইম চাপবো। টবাগানের জার্নির জন্য আমি খুব এক্সাইটেড। ঘুরে 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 উপর দিয়ে নামবো স্লিপ খেতে খেতে, মানে সে লাস্ট ছোটোবেলায় স্লিপ খেয়েছি। এবার পাহাড় থেকে স্লিপ খেয়ে খেয়ে নামবো। অসাধারণ এক্সাইটমেন্ট, যেমন গ্রেট ওয়ালকে নিয়ে তেমন এই রাইডগুলোকে নিয়েও রয়েছে। হয়ে গেছে পাসপোর্ট স্ক্যান। অবশেষে আমরা গ্রেট ওয়ালে এসে পৌঁছালাম। টিকিট এখানে আমাদের টিকিটটা দেখাতে হচ্ছে, এই টিকিটটা, রোপওয়ের টিকিটটা। হ্যাঁ, বলছে শুক্রিয়া। এখানে বসাবে দেখুন, এবার এখানে ওঠায় দেখুন কিরকম ভাবে। এই ধরে এই ঠেলে দিল, বসিয়ে দিল। এই দাঁড়াতে বললো আমাকে, এখানে কি করে বসায়। আরে বাপরে, এই একটা সামনে ইয়ে করিয়ে দিল। এবার আমরা ফাইনালি গ্রেট ওয়ালের দিকে মুভ করছি। এইখানে জুতো রাখার এই একটি জায়গা রয়েছে পা রাখার জন্য। আর এই দেখুন, এই টোবোগান করে আমরা ফিরবো। টোবোগানে আমরা ফিরবো, এটা বিশাল ইন্টারেস্টিং আমার জন্য। টোবোগানের জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট রয়েছে। কতবার পড়েছি বইয়ের পাতায়, আজ ফাইনালি সত্যি হতে চলেছে। আমরা ফাইনালি যেতে চলেছি গ্রেট ওয়াল অফ চায়নাতে, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। ইতিমধ্যে আমাদের তাজমহল, যেটা 7ম আশ্চর্যের মধ্যে একটি, সেটা দেখেছি। আর এখন আমরা দেখব গ্রেট ওয়াল অফ চায়না। খুব এক্সাইটেড। কালকে বুলেট ট্রেনে চড়েছি, আজ গ্রেট ওয়ালে যাচ্ছি। আরে দেখুন, এই তলায় দেখুন টোবাগানের প্রচুর লাইন করা রয়েছে। এই দেখুন সব টোবাগানে করে আসছে, আমরাও ঠিক এরকমভাবে আসবো। ওই দেখুন একজন আসছে, মহিলা। আর এইখানে অধিকাংশ গাছই এখন মরা অবস্থা। এই সাইডে একটু গ্রিনারিজ আছে, তবে এই সাইডটা পুরো একদম মরা অবস্থা গাছগুলোর। আর আমাদের রাইড এই চলেছে খুব আস্তে ধীরে সুস্থে। আর আমরা এই যে তাতে রাইড করছি, অসাধারণ লাগছে।
দেখুন, ওই হচ্ছে গ্রেট ওয়ালের, ওটা হচ্ছে ড্রাগনস ট্রেল, ওইটাতেও আমরা যাব। তবে এখন আমরা যাচ্ছি ড্রাগন সাইডের দিকে। ওয়াও, গ্রেট ওয়ালে দেখা পেয়েছি। ওই দেখুন গ্রেট ওয়াল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দেখতে পাচ্ছেন? কি দারুণ লাগছে এখান থেকে, অসাধারণ। এই হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। আমরা এই যে এই পয়েন্টটা থেকে বেরোলাম, এই পয়েন্টটা থেকে আমরা এবার হেঁটে এই দিকটায় বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের টোটাল রুট ম্যাপ। এইখান থেকে গিয়ে আমরা ওই যে উপরের ওই পয়েন্টটা, ওই পয়েন্ট পর্যন্ত যাব। একটা বড় হাঁটার পথ হতে চলেছে। আর এখানে তাছাড়াও করা রয়েছে, এটা টোবাগানের করা রয়েছে। আমরা রয়েছি এখন এই জায়গাটায়, যাব এই দিক করে, ঠিক ও পাশটা। চলুন, আমাদের ফাইনালি আমার জীবনের আরও একটি বড় স্বপ্ন, গ্রেট ওয়াল, পূরণ করা যাক। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। সো ফাইনালি আমরা গ্রেট ওয়াল এ পৌঁছে গেছি। আমার পাশেই রয়েছে গ্রেট ওয়াল, এখানে ছবি তোলা চলছে। আজ গ্রেট ওয়ালকে এই ছুঁয়ে দিলাম। উই আর ইন গ্রেট ওয়াল। ডি কমন ম্যান পরিবার, ডি কমন ম্যান, আপনাদের ডি কমন ম্যান ফাইনালি এই গ্রেট ওয়ালের সামনে। আর এই হচ্ছে চায়নার দি গ্রেট ওয়াল। চলুন, এই রাস্তা দিয়ে আমরা যাব, তবে এইদিকে নয়, এই দিক থেকে ঢোকার গেট রয়েছে। এই দেখুন, প্রচুর পরিমাণে এরকম গোল 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 ধাপ করে দেওয়া রয়েছে। এদিক দিয়ে সিকিউরিটি যারা আছে তাদের উপরে যাওয়ার জায়গা। আর এই হচ্ছে গ্রেট ওয়ালের আমরা যে প্রথম যে ঘরটায় ঢুকলাম, এরকম প্রচুর পোস্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এইখান থেকে এইখানে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো, নজর রাখতো এদিক থেকে, যে ওপাশ থেকে কোনো শত্রুপক্ষ এদিকে অ্যাটাক করতে আসছে কি আসছে না, সেই জিনিসটা কিন্তু ওনারা লক্ষ্য রাখতো এই দিক দিয়ে। আমাদের এদিক থেকেই যেতে হবে। ডাস্টবিন রয়েছে, খুব ভালো জিনিস এটা। এরকম জানলা প্রচুর করে দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে, এদিকে রয়েছে, প্রচুর জানলা রয়েছে এরকম। আর এইখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। ফাইনালি আমরা গ্রেট ওয়ালে রয়েছি এবং আমরা নামা শুরু করেছি গ্রেট ওয়ালে। এই জায়গাটা একটু বেশ নিচু রয়েছে, ধরে ধরে আস্তে আস্তে এগোতে হবে। আমরা এখন রয়েছি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর থেকে আমরা 6, 4, 3, 2, 1 এরমভাবে এগিয়ে যাব। 1 অবধি যাওয়া যায় না, 2 অবধি আমাদেরকে বললো যেতে পারবো আমরা। ওই হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ওই অবধি আমরা এগিয়ে যাব। এখানে এই দেখুন একটা কামান রয়েছে, এরকম প্রচুর কামান এইদিকে দাগা থাকতো। বাইরের যদি কোনো শত্রুপক্ষ যদি ওই দিক থেকে আসতে দেখতো তারা, বা যদি চাইনিজরা মনে করতো যে এইখান থেকে কেউ আসছে, তাদের অ্যাটাক করতে পারে, তারা সমস্যার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে এরকম প্রচুর কামান রয়েছে যেগুলো এইদিকে দাগা থাকতো ডাইরেক্ট তাদের দিকে ফায়ার করার জন্য। এখানে দেখুন কি সুন্দর চীনা মিউজিক বাজছে, মানে এদের ট্রেডিশনাল যে মিউজিকগুলো, দেখেছেন কি অসাধারণ লাগছে এই মিউজিকটা শুনতে। এই পরিবেশটাকে এনজয় করছি, এই মিউজিকটাকে এনজয় করছি, এই ভাইবসটাকে এনজয় করছি। চারিধারে যেদিকে তাকাচ্ছি পাহাড় আর পাহাড়, প্রচুর পাহাড় রয়েছে। এইদিকে শুকনো খটখটে পাহাড় রয়েছে। এই দিক থেকে অ্যাকচুয়ালি চীনারা সবসময় ভয় পেত যে বাহারি শত্রুপক্ষ, ম্যাক্সিমাম ভয় থাকতো তাদের মঙ্গোলিয়া থেকে। মঙ্গোলিয়ানরা প্রচুরবার চায়না অ্যাটাক করেছে, তো সেরকমই বাহারি শত্রুপক্ষরা যেন চীনকে বারবার যুদ্ধবিধ্বস্ত করে নষ্ট না করতে পারে বা চীনের ওপর হামলা না করতে পারে, সে কারণেই এই চীনের মহাপ্রাচীর তৈরি করা। গ্রেট ওয়াল অফ চায়না একটি দেয়াল যা পাহাড় পেরিয়েছে, মরুভূমি অতিক্রম করেছে আর হাজার হাজার বছরের ইতিহাস নিজের ভেতরে ধরে রেখেছে। এটি শুধু একটি ইট পাথরের গাঁথনি নয়,
এটি মানব সভ্যতার সাহস, ভয় এবং আত্মরক্ষার গল্প। আজ থেকে প্রায় 2500 বছর আগে চীন ছিল বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত। উত্তর দিক থেকে আসা যাযাবর যোদ্ধারা বারবার আক্রমণ চালাতো চীনের জনপদে। নিজেদের রক্ষা করার জন্য প্রতিটি রাজ্য আলাদা আলাদা প্রতিরক্ষা প্রাচীর তৈরি করে। এই বিচ্ছিন্ন প্রাচীরগুলোই একদিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ প্রাচীরের ভিত্তি হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 221 সাল নাগাদ তৎকালীন চীনের সম্রাট কিন শি হুয়াং পুরো চীনকে একত্র করেন। তার আদেশে ছোট ছোট প্রাচীরগুলোকে যুক্ত করে একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ শুরু হয়। এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল সৈন্য, কৃষক, বন্দী ও সাধারণ মানুষেরা। কঠোর শ্রমে, অনাহারে ও দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ইতিহাসবিদেরা বলেন এই প্রাচীরের ভেতরেই শুয়ে আছে অগণিত অচেনা কবর। পরবর্তীতে হান রাজবংশের সময় এই মহাপ্রাচীর বিস্তৃত হয় আরও পশ্চিমে। উদ্দেশ্য একটাই, সিল্ক রোডকে রক্ষা করা। এই পথ দিয়ে চীন রেশম, মশলা ও সংস্কৃতি পাঠাতো পৃথিবীর দূর দূরান্তে। মহাপ্রাচীর তখন শুধু যুদ্ধের নয়, বাণিজ্য ও অর্থনীতিরও রক্ষক। এরপর 1368 খ্রিস্টাব্দে শুরু হয় মহাপ্রাচীরের সবচেয়ে শক্তিশালী অধ্যায়, মিন রাজবংশের সময়। এই সময় প্রাচীরটি তৈরি হয় ইট ও পাথরে, একেবারে সুশৃঙ্খল সামরিক কাঠামোয়। আজ আমরা যে মহাপ্রাচীর দেখি তার অধিকাংশই এই সময়ের নির্মাণ। এ সময় আগুন ও ধোঁয়ার সংকেত দিয়ে মাইলের পর মাইল দূর থেকে শত্রুর খবর পৌঁছে যেত। মহাপ্রাচীর কখনোই শত্রুদের পুরোপুরি থামাতে পারেনি, কিন্তু এটি সময় কিনে দিয়েছে, সতর্ক বার্তা দিয়েছে আর চীনকে প্রস্তুত হতে সাহায্য করেছে। এটি ছিল মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক ও একটি সভ্যতার সীমারেখা। রাজবংশ বদলেছে, যুদ্ধ থেমেছে, আর প্রাচীর ধীরে ধীরে অবহেলার শিকার হয়েছে। মানুষ ইট খুলে নিয়েছে, প্রকৃতি নিজের অধিকার নিয়েছে, তবুও ইতিহাস একে মুছে ফেলতে পারেনি। 1987 সালে চীনের মহাপ্রাচীর স্বীকৃতি পায় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে। আজ এটি একটি পর্যটন কেন্দ্র, একটি জাতীয় গর্ব এবং মানব সভ্যতার এক নীরব সাক্ষী। চীনের মহাপ্রাচীর আমাদের মনে করিয়ে দেয়, মানুষ দেয়াল বানায় ভয় থেকে, কিন্তু ইতিহাস টিকে থাকে সাহস আর স্মৃতির ওপর। এই প্রাচীর যা নীরবে দাঁড়িয়ে আছে বলে যায় এক সভ্যতার গল্প, যা সময়ও ভাঙতে পারেনি। এই গ্রেট ওয়ালে আপনাকে নিজের পায়ে হেঁটেই ঘুরতে হবে। তাই সমস্ত মানুষদেরকে বলবো, আপনার এই মুহূর্তটাকে বাঁচুন। পরের জন্য কিছু ফেলে রাখবো, পরে করব, পরে ঘুরতে যাব, এখন অর্থ জমাই। বিশ্বাস করুন, একটা বয়স আসবে তখন আর এই হাঁটুর জোর থাকবে না গ্রেট ওয়াল অফ চায়নায় ওঠার জন্য। তাই যতটুকু আপনার সামর্থ্য সেটুকু দিয়ে আপনারা ঘুরতে বেরোন, ঘুরুন, পৃথিবীটাকে এক্সপ্লোর করুন। অর্থের মূল্য আছে, বাট এই যে আপনি যেই জিনিসগুলো অর্জন করে নিয়ে যাবেন সেইগুলোই আপনার সাথে যাবে। 3 ইডিয়টসের একটা কথা খুব মনে পড়ছে, যে এরকম যেন না হয় যে লাস্ট সময় যখন আপনার প্রাণ নষ্টাগত, তখন যেন মনে না হয় যে কাশ মেরে পাস और थोड़ा वक्त होता। আমরা ঠিক ওই যে ওই সাদা পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে স্টার্ট করেছি, এই এসে উঠেছি এই পার্টে। আর কিছুটা বাকি আছে, আশা করছি ওই দিকটাতেও যেতে পারবো আমরা। ওয়াও, কি দারুণ, কি দারুণ লাগছে দেখতে। খালি জাস্ট দেখুন, এদিকে দেখুন, কাঠের একটা উপরে বেসমেন্ট করে দেওয়া রয়েছে, যেখানে সৈন্যরা থাকতে পারেন। আগে এইখানে উপরে সৈন্যরা থাকতো এবং সেখান থেকে উপর থেকে এই গ্রেট ওয়ালের চারিধারে নজরদারি চালাতো। আমরা একটু একটু করে এগোচ্ছি, আর একটু একটু করে এগোনোর পরই এরকম ঘরের মতন দেখতে পাচ্ছি, যেখান দিয়ে কিন্তু শত্রুপক্ষদের উপর নজর রাখা হতো। গ্রেট ওয়াল যখন তৈরি শুরু হয়েছিল, বলা হয় যে গ্রেট ওয়াল তৈরি করতে এত পরিমাণে লেবার লেগেছিল, মানে এত সংখ্যক মানুষ লেগেছিল এই গ্রেট ওয়াল তৈরি করতে, যে মিশরের যে পিরামিড, সেই পিরামিড তৈরি করতেও
এত পরিমাণে লেবার লাগেনি। তবে এই চীনের মহাপ্রাচীরকে নাকি শুনেছি মহাকাশ থেকে দেখা যায় না, তবে পিরামিডকে কিন্তু মহাকাশ থেকে দেখা যায়। ঠিক সময় যখন গ্রেট ওয়াল তৈরি করা হয়েছিল তখন তো আর এরকম আঠা ছিল না বা সিমেন্ট ছিল না জয়েন্ট লাগানোর জন্য। তখন এনারা কি করেছেন, চালের গুঁড়ি দিয়ে যে আঠালো আঠালো পদার্থটা তৈরি হয় সেইগুলো দিয়ে এই পাথরগুলোকে জোড়া লাগিয়েছে এবং এরকম সাদা 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 সাদাভাবে দেখুন এই যে অংশগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সেইগুলোই। মানে সেকালকার যুগে যখন এই গ্রেট ওয়াল তৈরি হয়েছিল তখন সেই সময় এই চালের গুঁড়ি থেকে যে আঠা তৈরি হতো সেইগুলো দিয়ে গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে। তাই সে কারণে এই যে প্রতিটা জয়েন্ট দেখুন একটার সঙ্গে একটা ইটের, এইগুলো সব সাদা 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 লাগছে। তবে নতুন করে মেবি এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে প্রতি মুহূর্ত। গ্রেট ওয়ালটা তো শুধু একটা জায়গায় নয়, মানে 22,600 কিলোমিটার রয়েছে। কোথাও একটা পড়েছিলাম যদি গ্রেট ওয়ালকে আপনারা সোজাসুজিভাবে হেঁটে ঘুরতে চান, মানে গ্রেট ওয়ালের শুরু থেকে শেষ অবধি আপনারা যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের গ্রেট ওয়ালে হেঁটে হেঁটে ঘুরতে প্রায় 18 মাস সময় লাগবে। বুঝতে পারছেন তার মানে গ্রেট ওয়াল অফ চায়না ঠিক কতটা বড় আর কি পরিমাণে লেবার লেগেছে, কি পরিমাণে মানুষ এফার্ট দিয়ে এই গ্রেট ওয়াল তৈরি করেছিল। সেই সময়কার দিনে প্রচুর লেবাররা, প্রচুর মানুষেরা, মানে সাধারণ মানুষেরা গ্রেট ওয়াল তৈরি করার জন্য তাদের যে রাজা ছিল, তাদের যে মিং ডাইনেস্টির যে রাজা ছিল সেই মিং রাজাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিল, যে কারণে এত বড় একটা মহাপ্রাচীর চীন তৈরি করতে পেরেছে। ফাইনালি এসে পৌঁছালাম আমাদের গ্রেট ওয়ালের একদম ফাইনাল পার্টে। আমাদের যেমনটাই শুরুতে বলেছিলাম আমরা প্রথমে ড্রাগনস হেডে গিয়ে পৌঁছাবো। এই হচ্ছে ড্রাগনস হেড, অর্থাৎ গ্রেট ওয়ালের যে মুতিয়ানু পয়েন্ট, এই মুতিয়ানু পয়েন্টে এ হচ্ছে ড্রাগনস হেড, মানে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এদিকে। এরপরে আর আমরা এদিকে যেতে পারবো না। এরপরে আমরা আবার আমাদের ওই স্টার্টিং পয়েন্ট ঠিক ওখানটায় চলে যাব এবং ওখান থেকে তারপরে ড্রাগনস ট্রেল একদম ও পাশটায় যাব আমরা ঘুরতে। এই জায়গাটাতে আমরা বেশ খানিকটা সময় অতিবাহিত করেছি। এই হচ্ছে ড্রাগনস হেড, এই হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। আমরা এইখান থেকে শুরু করেছিলাম, একদম ওই ড্রাগনস হেডে গেছিলাম এবং আবার এইখান থেকে নেমে নেমে এই রাস্তায় এসে পৌঁছালাম। আবার এখান থেকে আমরা উপরে উঠবো এবং তারপরে এবার ড্রাগনস ট্রেলের দিকে যাব। এবার ফাইনালি আমরা টোবাগানে করে নিচে যাব। অসাধারণ লাগছে দেখুন, সবাই এরকমভাবে নিচে যাচ্ছে। চলুন টোবাগান রাইড করতে, খুবই এক্সাইটেড আজকে আমি। নতুন কিছু শিখবো, নতুন কিছু টেস্ট নেবো আজকে আবার। ওয়াও, এই হচ্ছে আমাদের টোবাগান রাইডে যাওয়ার রাস্তা। জীবনের যত স্বপ্ন ছিল, যত এনজয়মেন্ট সবই কমপ্লিট করছি। অসাধারণ লাগছে, টোবাগান রাইডটা জাস্ট অসাম ছিল। এবার চলেছি ড্রাগনস ট্রেলের দিকে। এখানে চায়না স্টোন মিউজিয়াম রয়েছে, স্টোন সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে, বাট সত্যি কথা বলতে এখন নট ইন্টারেস্টেড। এখন ড্রাগনস ট্রেলের দিকে যাব। আমাদের এই টিকিট দেখিয়ে আবার আমাদের রোপওয়ে করে যেতে হবে। এই রোপওয়েটা একটু দূর আছে, বেশ অনেকক্ষণ সময় লাগবে আমাদের ঘুরতে। চলুন তাড়াতাড়ি ড্রাগনস ট্রেল যাওয়া যাক। আমাদের পাসপোর্ট স্ক্যান করতে হবে, পাসপোর্টই আমাদের টিকিট। 1 সেকেন্ড, হিয়ার ইজ মাই পাসপোর্ট। ওকে, 关门票已在滑道 থ্যাংক ইউ।上。 Okay, wait a moment, please. Go, go. ওকে ওকে, এটা এখানেও পাসপোর্ট চেক। হ্যালো, This one is the last 10, ওকে 5:30 o'clock. ওকে 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 ওকে, বলে দিল এখানে 5:30 হচ্ছে লাস্ট টাইম, মানে তাড়াতাড়ি গিয়ে ফিরে পড়তে হবে। সিঙ্গেল একটাই যাব। আহা, অসাধারণ অনুভূতি হতে চলেছে। আর এই কেবিন কারের গেটটা দেখুন, এখানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখানে কেউ নেই বন্ধ করার মতন। এবার রাজার মতন একা একটা কেবিন কারে চলে যাচ্ছি। ওয়াও, এই ফুল স্পিডে আমাদের এখন রোপওয়ে উপরের দিকে ওঠা শুরু করলো। আহা, অসাধারণ। আমরা এই ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের নিচের যে কেবিল কারের যে এন্ট্রেন্সটা আছে সেইটা।
তো ফাইনালি চলে এলাম গ্রেট ওয়ালের যে ড্রাগনস ট্রেল আছে সেই দিকে। চাইনিজ পতাকা উড়ে বেড়াচ্ছে, আর এখানে দেখুন চেরি ব্লসম হয়েছে, তবে এইগুলো সবই নকল ফুল। নকল ফুল লাগানো আছে এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি প্রথমে ভেবেছিলাম যে আসল ফুল। আমাদের এবার ড্রাগন ট্রেলে চড়া শুরু হবে। লেটস গো, বাই। এই যে চড়াই শুরু হলো আমাদের গ্রেট ওয়ালের আনাদার পোর্শনে। আমরা দুদিকে যেতে পারি, এক এদিকে আর এক এদিকে, দুদিকেই যাব আমরা। প্রথমে এদিকে যাই, তারপরে ওদিক যাব। এখানে অতটা না সিঁড়ি নেই, নর্মাল রাস্তা রয়েছে, সেক্ষেত্রে আশা করছি কষ্টটা অনেক কম হবে। এই ড্রাগন স্টেলের প্রথম বেসমেন্টে চলুন আমরা ঢুকে পড়ি। এই হচ্ছে ড্রাগন স্টেলের ফার্স্ট বেসমেন্ট। আচ্ছা, এই দিক দিয়ে যাওয়া যায়। ওকে, এই দিক থেকে আমরা যে পয়েন্টে গিয়েছিলাম ওই পয়েন্টের দিকেও যাওয়া যায়। এই দিকটা সোজা চলে গেছে, ওই যে কেবল কারগুলো এখানে দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমরা ছিলাম। এদিকে সেম ভিউ আমরা আর নেবো না, কারণ অলরেডি ওই দিক থেকে আমরা এই চত্বরটা গোটাটাই দেখেছি। আমরা চলে যাব ওপাশটায়, মানে আমাদের এই ডান হাতে, সেই দিকটায় অন্য রকমের কিছু ভিউ নেওয়ার জন্য। চলুন। তবে আপাতত দেখে মনে হচ্ছে যে গ্রেট ওয়ালের এই সাইডটা বেশ সুন্দর হতে চলেছে। এই দেখুন, এটাই বেস্ট আমার কাছে মনে হচ্ছে। গ্রেট ওয়ালের এই দিকটাই বেশি ভালো হবে, এইদিকে সৌন্দর্যটা বেশি সুন্দর। আর এই দিকটা খুব সুবিধা চড়াই উতরাই, কেননা সিঁড়ি নেই এই দিকটায়। দুর্দান্ত, কি লাগছে এই দিকটা একটু দেখুন। অসাধারণ। এর আগে আমি আপনাদের দেখিয়েছি বেজিং আসার সময়, সাংঘাই থেকে বেজিং আসার সময় আমাদের দুপুরের ভাত খেয়েছিলাম আমরা বুলেট ট্রেনে। এখন গ্রেট ওয়ালে বসে আমরা লাঞ্চ করব আজকের এই গ্রেট ওয়ালে বসে। আমাদের খাবার আমাদের সাথেই আছে, এটাও একটা ভাগ্যের দরকার, জানেন তো। দুপুরের খাবার খাচ্ছি আমরা গ্রেট ওয়ালে বসে, অসাধারণ ফিলিংস। তো যেমনটা আপনাদের বলেছিলাম যে আজকের দুপুরের খাবার আমরা গ্রেট ওয়ালে বসে খাবো। এই দেখুন, এই হচ্ছে আমাদের চাইনিজ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস আমরা এইখানে বসে খাবো। চলুন প্রথম বাইট নেওয়া যাক গ্রেট ওয়ালে বসে আমাদের দুপুরের লাঞ্চ। আজ 4 জানুয়ারি। ওয়াও, চায়নার গ্রেট ওয়ালে বসে চাইনিজ ফুড ট্রাই করছি। আমাদের গ্রেট ওয়াল অফ চায়না দেখা শেষ হলো। আজকে আমার এই পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার চীন ভ্রমণের পরবর্তী একটি পর্বে। এর পরবর্তী পর্বে আমি আপনাদের বেজিংয়ের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা, বাই বাই।